ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি আরেকটু সহজ করে দেই, কোশ্চেনটা আরেকটু ইলাবোরেট করি। মানে আপনার কথার মূল মিনিং হচ্ছে বাংলাদেশ যদি জামাতের যে গ্রেটার অডিয়েন্স এইখানেই পলিটিক্সটা করতে চায়, তাইলে তো হচ্ছে এটা মানে জামাতের কিছু ভোট এখানে চলে আসলো, মানে তাদের জাতির কি বৃহত্তর কল্যাণ হইলো, এরকমই আর কি কোশ্চেনটা, যদি আমি মানে একটু মানে বলার সুবিধার্থে এইভাবে কোশ্চেনটা সাজাইনি। খুব সিম্পলি আপনি যে জিনিসটা দেখবেন বা আমরা যেটা বিশ্বাস করি, এক নাম্বার হচ্ছে আমরা তো কোনো প্রতিক্রিয়াশীল রিয়াকশনারি কারো ঘর ভাঙা এইরকম কোনো মানে অনুপ্রেরণা আমাদের মধ্যে নাই। এবং আপনি স্বভাবতই এতটুকু অন্তত বুঝতে পারছেন যে আমরা একটা আহ, ইতিবাচক ধারার বিদ্যমান রাজনৈতিক যে সংস্কৃতি আছে এটাকে পরিবর্তনের জন্য একটা রাজনীতি করতে চাই, একটা নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই। এখন আমি আপনাকে যেহেতু মানে আপনার কোশ্চেনটা এটার মধ্যে দিয়ে একটু বড়ও হবে, আবার আমাদের বুঝতেও সুবিধা হবে। আমাদের যে জায়গাটা, অর্থাৎ আহ, আপনি যখন বলতেছেন এই কোশ্চেনের একটা মানে ইনহারেন্টলি একটা ব্যাখ্যা আছে যে ভাই আপনারা তো একটা বড় অংশ আগে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সো এখন আপনারা নতুন একটা প্ল্যাটফর্ম খুলছেন, তো এখানে তো হয়তো জামাত শিবিরের লোকজনই বেশি আসবে। তো এটা নিয়ে আপনারা কি ভাবতেছেন? দেখেন, খুব সিম্পলি যদি ভুল না করি 2001 সালে একে পার্টি গঠিত হয়, এবং একে পার্টিটা গঠিত মানে তার্কির একে পার্টি আর কি, এবং 2002 সালে তারা ক্ষমতায় আসে। আপনার এই যে একে পার্টি যে হইল 2001 সালে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি? এরা এরা আগে ছিল হচ্ছে ফজিলাত পার্টি। এই ফজিলাত পার্টিটা ছিল একটা ইসলামপন্থী রাজনৈতিক দল, যেখান থেকে এরদোগান, আবদুল্লাহ গুল সহ অনেকে বেরো হয়ে এসে একটা নতুন রাজনৈতিক দল গঠন করলো, এবং 1 বছরের মাথায় তারা ক্ষমতায় গেল। 2002 সালে যে ক্ষমতায় তারা গেল, ওইটার ওইটার যে মানে মানে বিশ্লেষণ, ভোটার বিশ্লেষণ, বিশেষ করে আপনি তার্কির বিভিন্ন গবেষণা সংস্থা কিংবা বিভিন্ন ইউনিভার্সিটির জার্নালে আপনি এটা খুব সিম্পলি গুগলে সার্চ করলেই পাবেন যে তারা তখন দেখছেন যে তাদের যে পার্টি ছিল ফজিলাত পার্টি, তারা তাদের মোট ভোটের গড়পড়তা 20% ভোট আসছে তার এই ফজিলাত পার্টির যে অডিয়েন্স ওইখান থেকে। বুঝতে পারছেন? মানে হলো 100 ভোটের মধ্যে মাত্র 20টা ভোট বা 20% ভোট হচ্ছে তাদের এই ফজিলাত পার্টি বা এইখান থেকে আসছে। আর তারা যেই যেই শক্তিগুলোকে অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারছিল, যে যে অডিয়েন্সকে, সে ধরেন ওইখানকার ন্যাশনাল অ্যাকশন পার্টি যেটা এমএইচপি, তারপরে আনা পার্টি, তারপরে হচ্ছে ডিওয়াইপি, তারপরে হচ্ছে ডেমোক্রেটিক লেফট পার্টি যেটা, এই পার্টিগুলো থেকে বড় অংশের ভোট কিন্তু তখন একে পার্টি ক্যাশ করছে। অর্থাৎ এখানে খেয়াল করেন, ওখানে বামপন্থী দল আছে, ন্যাশনালিস্ট দল আছে, তো নানা ঘরানার দল আছে, যাদের মধ্য থেকে, যাদের অডিয়েন্স থেকে কিন্তু একটা বড় অংশ ভোট তারা ক্যাশ করে নিয়ে আসছে, এবং সেটা 20%-এর চেয়ে বেশি। অর্থাৎ ফজিলাত পার্টির যে অডিয়েন্স, যে সমর্থক গোষ্ঠী ছিল, সেইখান থেকে যে পরিমাণ ভোট আসছে তার চেয়ে, তার বাবলের বাইরে থেকে বেশি সংখ্যক ভোট কিন্তু একে পার্টির এখানে আসছিল। আর এর বাইরে ফ্যাক্টর যেটা হয়েছিল, যারা হচ্ছে প্রথম ভোটার, তারা আসলে কেউই এর আগে ভোট দিতে পারে না, এবারই প্রথম ভোট দিচ্ছে, এবং এই ইয়াংদের একটা বড় অংশই এরদোগানের পার্টি তখন ক্যাশ করে। এই হিস্ট্রিটা এই জন্য বললাম যে আপনি গণিতটা দেখেন, সে ধরেন যে মানে জামাত শিবির যে ছেলেটা করছে, সে যদি এরপরে জামাত নাও করে, আমি গ্রেটার স্কেলে যদি ধরে নেই, তারা তো একটা ইসলামপন্থী অডিয়েন্স, তাদের জামাত করার কথা, মানে আপনার কোশ্চেনের সাপেক্ষে যদি ধরি, সেইখানে দেখা যাচ্ছে হচ্ছে যে এই 10 জন ছেলে, সেই 10 জনের মধ্যে থেকে আমার এখানে যদি 2 জন চলে আসে, তাইলে যদি আমরা এই 2 জনকে কাজে লাগায়া, অর্থাৎ ওই বাবলের বাইরে বামপন্থী, ডানপন্থী বা বা যেটাকে বলে ন্যাশনালিস্ট, এই ঘরানা থেকে যদি ওই 2 জনের পাশাপাশি অথবা ওই 2 জনকে কাজে লাগিয়ে আমি আরও 10 জন মানুষকে এখানে ক্যাপচার করতে না পারি, নিয়ে আসতে না পারি, তাদেরকে কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু এখানে কোনো ধরনের ডেভেলপমেন্ট হইল না, কিংবা যে একটা পার্টি আগানোর যে ঘটনা, একটা প্ল্যাটফর্ম যে ক্রমাগত এগিয়ে যাওয়ার যে ঘটনা, এটা কিন্তু ঘটবে না। সো এই অ্যাসেসমেন্ট আমাদের কাছেও আছে। ফলে আমরা চেষ্টা করছি যে এই বাবলের বাইরে কিভাবে যাওয়া যায়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমরা যখন ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি, অর্থাৎ ইতিবাচক মানে সহজভাবে যদি বলি, তাহলে তারা চাঁদাবাজি করবে না, তারা টেন্ডারবাজি করবে না, তারা যে মানি মাসলের যে
দুর্বৃত্তায়নের রাজনীতি, সেইখানে এঙ্গেজ হবে না। তো আপনি দেখেন এই কাজের জন্য তো বাংলাদেশের ইসলামপন্থীরাই কম্পারেটিভলি আগায় আছে। তারা কিন্তু চাঁদাবাজির সাথে জড়িত না, বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে। ইভেন তারা এই যে মাসলের যে রাজনীতি, এইটার সাথেও কিন্তু তারা খুবই কম জড়িত কম্পারেটিভলি, মানে অন্যান্য মানে পার্টির সাথে যদি চিন্তা করেন। তার মানে আমি যখন একটা ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে যাচ্ছি বা চাচ্ছি, সেইখানে মনস্তাত্ত্বিকভাবে তারা তো অনেক বেশি আগায় আসছে। ফলে ফলে আপনি তাদের নিয়ে অরিড না হয়ে বা তাদের নিয়ে অনেক বেশি চিন্তা না করে এর বাইরের যে বিশাল জনগোষ্ঠীটা আছে সেটা নিয়ে চিন্তা করা উচিত। নাম্বার 3 আপনাকে বলবো, এখানে আমাদের যে অ্যাসেসমেন্ট সেইটা দেখেন যে বাংলাদেশের যে, মানে আমরা বলতেছি এর বাইরে বড় অডিয়েন্সের মধ্য থেকে একটা অডিয়েন্সকে আমাদের ক্যাশ করতে হবে। সেখানে দেখেন বাংলাদেশের যে বৃহৎ দুইটা রাজনৈতিক দল বা তিন, মানে এরপরে 2-3 আরও কিছু বলতে পারবেন, বা বড় দাগে তো, মোটা দাগে তো দুইটা দল বড়, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এখন আওয়ামী লীগের কোশ্চেনটা তো প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্নবোধক মানে হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই মানে এই মুহূর্তে না, শুধু কখনোই নর্মালাইজ করার সুযোগ নেই অ্যাজ এ পার্টি হিসাবে, অ্যাজ এ অডিয়েন্স হিসাবে, অর্থাৎ তার যারা নেতাকর্মী আছে তাদেরকে একটা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরে এবং একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন হওয়ার প্রেক্ষিতে, ট্রুথ কমিশনের মধ্য দিয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের কেউ কেউ নর্মালাইজ হইতে পারে পলিটিক্সে, যে না তারা অনুতপ্ত, তারা একটা যেই রাজনীতিটা ছিল সেই রাজনীতিটা সঠিক ছিল না, একটা ফ্যাসিবাদী রাজনীতি ছিল, ওকে তারা সেটা পরিত্যাগ করছে। কিন্তু সেইখানে শর্ত হচ্ছে তারা এই রিকনসিলিয়েশনের যে কমিশন হয়তো আজ হোক কাল হোক বাংলাদেশে হবে, সেইটার মধ্য দিয়ে আসতে হবে, এবং যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ট্রাইব্যুনাল, সেইটাও মোটামুটি ফিনিশ করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে তারপর তারা আসতে হবে। আর দ্বিতীয় আছে এর বাইরে হচ্ছে বিএমপি। এখন বিএনপির মধ্যে দেখবেন যে একটা অডিয়েন্স কিন্তু আছে, তারা ট্রুলি ইতিবাচক ধারার রাজনীতির সাথে যুক্ত হইতে চায়। বা আপনি যদি জিয়াউর রহমানের ওই সময় মানে পার্টির ফরমেশনটাও দেখেন, ওই সময় ইন্টেনশনটাও দেখেন, জিয়া যে কাজটা করছিল, দেখেন জিয়া কি করতেছে। জিয়া নিজে তো একটা সেকুলার লোক, কিন্তু সে সংবিধানে তার মতো ব্যক্তি ইনক্লুড করতেছে যে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস কেন আনতে হইতেছে। মানে এগুলো আমাদের যদি ভাবি যে সেও কিন্তু মোটা দাগে একটা সেন্টার রাইট পলিটিক্সে বিনির্মাণ করতেছিলেন, এবং সে এই ধরনের একটা মুসলিম বান্ধব রাজনীতি কিন্তু গড়ে তুলতেছিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং মানে সে শরিয়া স্টেট কায়েম করতেছেন না, কিন্তু মুসলিম বিভিন্ন ধর্মের যে লোকজনগুলো আছে ইনক্লুডিং মুসলিম, তাদেরকে একটা মানে গুড ফ্লেভার দিচ্ছেন। এবং এই যে তার যে বাংলাদেশ পন্থা যে জিনিসটা, মানে বাংলাদেশি জাতীয়তাবাদ যে জিনিসটা, এইটা আসলো কিভাবে এবং কেন সেইটা করতে যে তাকে এই যে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস আনতে হইল। এর কারণ হচ্ছে এইটার পিছনে যে মানে মোটা দাগে যে বুদ্ধিভিত্তিক চর্চাটা বা বুদ্ধিজীবীদের চিন্তাটা এখানে খুব বেশি তাকে টাচ করছে বলে আমরা মনে করতে পারি, সেটা হলো মুসলিম লীগ ও মুসলিম লীগের প্রোগ্রেসিভ যেই চিন্তক যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসটা নিয়ে, এবং আরও ইন্টারেস্টিংলি যে দেখেন যে এই বাংলাদেশি জাতীয়তাবাদ এটার প্রবক্তা মানে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বাট এইটা কিন্তু আসছে আব্দুল হামিদ নামক এক ব্যক্তির মাথা থেকে। তিনি একজন পলিটিশিয়ান ছিলেন, তো তার মাথা থেকে এই জিনিসটা আসছে যে, এবং তাকে বলা হয় যে এটার তাত্ত্বিক গুরু আর কি, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। বাই দ্য ওয়ে, আমরা যেখানে ছিলাম যে বিএনপি কিন্তু শুরু হয়েছিল একটা গুড পলিটিক্স, গুড ইনিশিয়েটিভের জায়গা থেকে, এবং তার জিয়ার আমলের যে বিএনপি, ওইখানে আপনি কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা দুর্বৃত্তায়নের যে রাজনীতি, এইগুলোর মধ্যে তাদেরকে খুবই কম পাবেন বা অলমোস্ট পাবেন না। ফলে ওইটা একটা ট্র্যাকে ছিল। ফলে আপনার আমার কাজ হচ্ছে বিদ্যমান যে রাজনীতি, বিশেষ করে বিএনপির যে রাজনীতি, সেইটার সাথে সংঘাতে না জড়ায়, কিংবা ইসলামপন্থীদের যে রাজনীতি, জামাতের যে রাজনীতি, তাদের সাথেও সংঘাতে না জড়ায়, বরং একটা উৎসাহ দেওয়া, সবাইকে উদ্দীপনা দেওয়া যে না আসেন ভাই, বিদ্যমান যে ব্যবস্থাপনাগুলো আছে এইগুলোর লিমিটেশনগুলো সম্পর্কে আমরা ওয়াকিফিয়াল, এবং লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য আমরা নতুন একটা উদ্যোগের সাথে যুক্ত হই। ইভেন আমি আপনাকে বলি, সেইটা যদি বাংলাদেশ না হয়ে আরও বেটার কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়, রাজনীতি তৈরি হয়,
আমি নাঈম আহমেদ অন্তত সেটার জন্য খুবই উদার থাকবো এবং সেইখানে কাজ করার জন্য উদ্গ্রীব থাকবো। সো মোটা দাগে যেই কথাটা সেটা হচ্ছে আমরা কোনোভাবেই আরেকটা প্ল্যাটফর্মের থেকে বা একটা দল থেকে মানে 10%, 20%, 1% আইনে আর একটা পার্টি বানাবো এরকম স্বপ্ন আমরা কখনোই দেখি না। বরং আমি বড় কিছু করতে চাই, পরিবর্তনের জন্য কিছু করতে চাই, এবং সেখানে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি এবং আওয়ামী লীগ তো শর্ত সাপেক্ষে বললামই, এদের মধ্য থেকে যারা আসলে সত্যিকার অর্থে ইতিবাচকভাবে চিন্তা করেন, হয়তো বিকল্প কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে, এর চেয়ে বেটার কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে তারা সেখানে যুক্ত হতে পারছেন না, কিংবা অভ্যুত্থানের পরে যে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল ছাত্রদের মধ্য থেকে একটা গুড ইনিশিয়েটিভ আসবে, যেটা এখন অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এবং ওইখানে দেখবেন যে ছাত্রদের ওই উদ্যোগের সাথে বিএনপির অনেক মানুষ এক ধরনের অ্যালাইনমেন্ট ফিল করতেছিল, গুড ফিলিংসের মধ্যে ছিল, সেটাও এখন যে নষ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে মানুষের মধ্যে এইটার ব্যাপারে কিন্তু একটা আগ্রহ আছে। তো এই আগ্রহটাকে আমাদের হচ্ছে ক্যাশ করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে এঙ্গেজ হইতে হবে, এবং ওই কি বলে ওইটাকে, তাকে ওই ফিলিংস দিতে হবে যে না, চেঞ্জ হবে, আমাদের দ্বারা চেঞ্জটা হবে। সো এইটা হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানে কারোর সাথে গ্যাঞ্জাম না করে বরং ভালোবাসার মধ্য দিয়ে, হৃদ্যতার মধ্য দিয়েই আপনি আসলে বাংলাদেশে একটা নতুন রাজনীতি গড়ে তুলতে পারবেন। সো এটা আমার বিশ্বাস, বাদ বাকি টাইম উইল বি সে। থ্যাংক ইউ।